ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাটারি চালিত রিক্সা আশীর্বাদ নাকি অভিশাপ। আর এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক শাহিদ আহমেদের সাথে। শাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শাহিদ, শুরুতেই আপনার কাছে জানতে চাই যে রাজধানীতে এখন ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা আসলে কত, এবং আমি যতটুকু জানি যে শুরু থেকেই, অর্থাৎ এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যখন থেকে আসা শুরু করেছে তখন থেকেই কিন্তু এগুলো অনুমোদনহীন হিসেবেই চলাচল করতো। তাহলে এতদিন এগুলোর বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? এগুলো কিভাবে চলতো এবং এখন কেন আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে? আজকে কিন্তু মিরপুর এবং এখন কালশিউ পর্যন্ত কিন্তু অটোরিকশা চালকদের সড়ক অবরোধ করে যে প্রতিবাদ বা তাদের যে বিক্ষোভ, সেখানে কিন্তু আমি ছিলাম এবং সেটা নিউজটা কাভার করতে যেয়ে তাদের কাছে যেটা মতামত শুনলাম, তাদেরও কিন্তু একই প্রশ্ন যে আসলে এতদিন কিভাবে চলল। সেই প্রশ্নটা তাদের কাছে রেখেছিলাম এবং তারা যেটা বলছে যে আসলে খুব সহজভাবে যে স্থানীয় কিছু নেতা এবং কিছু অসাধু পুলিশ কর্মকর্তাকে তাদের অভিযোগ যে তাদেরকে ম্যানেজ করেই এতদিন কিন্তু চলছে এবং তার বিনিময়ে কিন্তু তারা কিন্তু আর্থিক সুবিধা নিয়েছে। আর এবং তারা এটাও বলেছে গত রাত্রেও কিন্তু তারা এই প্রতি রিক্সা অনুযায়ী তাদেরকে যে মাসিক চাঁদাটা দিতে হয়, দৈনিক চাঁদাটা দিতে হয়, সেটা দিয়েছে। তারপরেও তারা যেটা বলছে অনেকটা বাধ্য হয়ে আসছে। আর আপনি যেটা বলছেন, আমি যদি আরেকটু বিষয় বলি, সেক্ষেত্রে বুয়েটের একটা গবেষণা তারা যেটা বলছে ২০১০ সালের পর থেকেই আমাদের দেশে রাজধানী এবং আপনি দেখবেন যে সারা দেশেই বলা যায়, মফস্বল শহরগুলোতে হ্যাঁ, হ্যাঁ, বেশি। অটোরিকশার সংখ্যা কিন্তু দিনকে দিন বাড়ছে। সুতরাং আমরা যদি বলা হয় সেক্ষেত্রে আইন বা সড়ক পরিবহন যে আইনটা ২০১৮ সালে, সেখানে কিন্তু এই নীতিমালায় আছে যে এটা কিন্তু আইনগতভাবে অপরাধ বা এই ধরনের চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও কিন্তু চলছে। আমরা যখন দেখি শুধু আমাদের এই অটোরিকশা না, যেকোনো বিষয়ে যখন এটা অসামঞ্জস্য চোখে পড়ে বা যখন এটা সামনে আসে, তখন কিন্তু ধরপাকড় বা অভিযান সরকারি সংস্থাগুলো চলে। কিছুদিন পরে সেটা আবার স্থগিত হয়ে যায়। এবারও কিন্তু তা আমরা একই দেখলাম যে অটোরিকশা বিরুদ্ধে কিন্তু যখন মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী বলল যে গত ১৫ তারিখে, তারপর থেকে কিন্তু ধরপাকড় শুরু হলো এবং এটা আসলে কতদিন চলবে সেটা এখন আমাদের দেখার বিষয়। শুধু যে চললেই যে হবে না, তার একটা সমাধান রাখবে। আর আপনি যেটা বললেন যে এতদিন কিভাবে চললো, সেক্ষেত্রে আমি যতটুকু দেখেছি এবং তাদের বক্তব্য অনুযায়ী এবং সরজমিনে যেটা দেখেছি, শুধুমাত্র স্থানীয় যে নেতৃত্ব, এবং এটাকে আরও বলে রাখা ভালো, যখন আসলে বলা যায় যে রুলিং পার্টি মানে ক্ষমতাসীন দল যখন যারা থাকে, তাদের ছত্রছায়ায় এবং কিছু অসাধু পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনে যারা বিআরটি তাদেরকে ম্যানেজ করে এতদিন আসলে এটা চলে আসছে আর কি। আচ্ছা শাহেদ, এই রিক্সাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা বড় প্রশ্ন আছে, এবং বলা হয় যে এটার দুর্বল ব্রেকিং সিস্টেমের কারণে এগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আজকে তো আপনি দিনভর যেটা বলছিলেন যে সংবাদ সংগ্রহ করেছেন অটোরিকশা চালকদের যে বিক্ষোভ ছিল সেখানে, তারা আসলে কি বলছেন যে এই যে ব্রেকিং সিস্টেমটা যে দুর্বল বা এটা যে নিরাপত্তার জন্য ঝুঁকি, এটা কি তারা বুঝতে পারছেন নাকি তারা আসলে এখনো বুঝতে পারছেন না? তাদের আসলে বিষয়টা কি, তারা বিকল্প হিসেবে আসলে তারা কোনো প্রস্তাব দিচ্ছেন কিনা? দেখুন, আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা বলছে তাদের নিবন্ধিত মানে তাদের জরিপ অনুযায়ী ৭ লাখ কিন্তু প্যাডেল চালিত রিক্সা আছে। এর মধ্যে মাত্র ২,১৩,০০০ তাদের নিবন্ধিত। আর আমরা যদি উত্তর সিটির দিকে একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে তাদের ৫ লাখ রিক্সা তাদের জানা মতে আছে এবং সেখানে মাত্র ৩০,০০০ নিবন্ধিত, শুধুমাত্র প্যাডেল। এর বাইরে আসলে অটোরিকশা যে কতগুলো নিবন্ধিত সেই বিষয়ে প্রশ্নই আসে না, কারণ এটা কিন্তু প্রথম থেকে নিষিদ্ধ ছিল এবং পুরোটাই কিন্তু আসলে এই অবৈধ উপায়ে চলছে। তারা যে বক্তব্য, আজকে যারা বিক্ষোভ করছে তাদের বক্তব্য হচ্ছে তারা এই ঝুঁকিপূর্ণ, তারা কিন্তু সেটা মেনে নিচ্ছে এবং তারা বলছে যে সরকার আমাদের নির্দেশনা অনুযায়ী তারা মূল সড়কে বা প্রধান সড়কে চলাচল করতে চাচ্ছে না নির্দেশনা মেনে। তারা বলছে অলি গলিতে বা অন্যান্য যে আমরা যেটা দেখলাম, যেটা আসলে মূল সড়কের বাইরে যে সড়কগুলো থাকে, সেই সড়কে মূলত তারা চলাচলের অনুমতিটা চাচ্ছে, এটাই মূলত। এবং তারা, আপনি যেটা বললেন যে ব্রেকিং সিস্টেমের বিষয়, আমরা নিজেরাও যখন এই অটোরিকশাতে চলি এবং অতি গতিতে একটা বিষয় থাকে, সেক্ষেত্রে সবাই কিন্তু একটু আতঙ্ক থাকে, মানে অন্যান্য প্যাডেল। এবং এখন মানুষ কিন্তু অনেকটা নিরুপায় হয়ে গেছে। আপনি বিভিন্ন পাড়া মহল্লা বা বিভিন্ন এলাকায় দেখবেন যে আসলে বিশেষ করে সন্ধ্যার পরে আরও বেশি যে প্যাডেল চালিত রিক্সা থেকে অটোরিকশা বেশি, এবং যেই মানুষটা ওটা চালক, সেও কিন্তু কষ্ট কমানোর জন্য এবং অল্প সময়ে অনেক বেশি উপার্জনের জন্য সে কিন্তু অটোটা বেছে নিচ্ছে এবং সে কিন্তু দেখছে যে তাকে একটা নির্দিষ্ট সিস্টেমে সে যদি সেটা ম্যানেজ করতে পারে তাহলে সেটা চলছে। আপনি যেটা বলেন যে নিরাপত্তা শঙ্কা,
এই চালকরাও কিন্তু সেটা একমত যে নিরাপত্তার শঙ্কা, তারা যেটা বলছে আসলে এইভাবে অনুমতি দেওয়া হচ্ছে মূল সড়কে না, তারা বলছে যে আসলে অলিগলি বা ফিডার অন্য যেই রোডগুলোতে তারা চালানো ফিডার হচ্ছে। রোডগুলোতে তারা আচ্ছা, আরেকটা চলাচল। বিষয় শাহিদ, সেটা হচ্ছে গত ফেব্রুয়ারিতে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাতীয় সংসদে একটি বক্তব্যে তিনি বলেছিলেন যে ব্যাটারি চালিত রিক্সা হলো বাংলার টেসলা। অর্থাৎ তিনি এটাকে এক ধরনের সমর্থনের মতো যদি আমরা বলি সেটা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমরা দেখছি যে পৃথিবী জুড়েই আসলে ব্যাটারি চালিত বা চার্জিং যে ভেহিকেল, এই ধরনের যানবাহনগুলোর ব্যাপক চাহিদা বেড়েছে এবং অনেক দেশেই কিন্তু এগুলো খুব জনপ্রিয় হয়েছে। তো সেখানে আমাদের দেশে বা আমাদের দেশের অন্যান্য শহর বা ঢাকা শহরে এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো যে বন্ধ করে দেওয়া হলো বা চলতে দেওয়া হচ্ছে না, এটা কি কোনো সমাধান নাকি এটাকে আমরা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারি, কি মনে হয়? আসলে আপনি দেখবেন প্রত্যেকটা জিনিসের কিন্তু কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক দিক থাকে। আপনার কথা সূত্র ধরে বলতে হয় যে গত ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে একটা প্রশ্ন উত্তর পর্বে নারায়ণগঞ্জ আসনের যে এমপি, নারায়ণগঞ্জে একজন এমপি শামীম ওসমান, তিনি কিন্তু বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরে তিনি যেটা বলেছিলেন যে আপনি যেটা বলেন যে বাংলার টেসলা হিসেবে, এবং জ্বালানি প্রতিমন্ত্রী এটাকে বলা হয়েছে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে যে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এটা করা হচ্ছে এবং দেশের তরুণ প্রজন্মও কিন্তু এটার সাথে সম্পৃক্ত হতে তিনি কিন্তু আশাব্যঞ্জক কথা বলেছিলেন। এবং তখন কিন্তু তিনি বলেছিলেন যে আসলে নীতিমালা করবে সরকার এবং এর ফলে যে কেউ মানে যারা উদ্যোক্তা বা আগ্রহী এই নীতিমালা মেনে চার্জিং স্টেশন করতে পারবে। কিন্তু সেই অগ্রগতি কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আপনি যেটা বলছিলেন যে আসলে এটা ভালোভাবে কীভাবে ব্যবহার করা যায়, আমরা যদি অন্য অন্য দেশে চিন্তা করে দেখি, শুধু তারা কিন্তু ভালোভাবে এই জিনিসটাকে গ্রহণ করছে। আপনি দেখবেন যে যখন মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছিল যেটাকে উদ্ভাবনী শক্তি, চার্জিং স্টেশন এখনো হয় নাই এবং তার যে নীতিমালা যে মূল সড়কে চলা যাবে না, একটা নির্দিষ্ট গতি, ব্রেকিং সিস্টেম বা তার যে যাত্রী উঠলে তার যেটা নিরাপত্তা, কোনোটাই কিন্তু আমাদের মানা হচ্ছে না। পুরো ব্যবস্থাটাই আসলে একটা অবৈধ বা একটা নিয়ন্ত্রণহীন অবস্থার মধ্যে রয়েছে। সুতরাং আপনাকে যদি এটাকে সুফলটা পেতে হয়, আর যদি অটোরিকশা বিষয়ে যে আমি যদি বলি, সেক্ষেত্রে কিছু কিছু কিন্তু সুফলও আছে। কারণ এখন প্যাডেল চালিত রিক্সা চালকরাও কিন্তু চালাতে চায় না, কষ্ট বেশি, ইনকাম কম, কিন্তু একই সময় থেকে অনেক কম সময়তে কিন্তু অটো রিক্সায় সে স্বল্প সময়ে অনেক বেশি ইনকাম করতে পারছে। এবং যারা যাত্রী তারাও কিন্তু অনেক সময় একটু দ্রুত যাওয়ার জন্য অটোকে তারা পছন্দ করছে এবং যে একটু বেশি তার বাজার বা তার যে বহনের যে মাল, সেগুলো কিন্তু প্যাডেল চালিত থেকে অটোরিকশাতে সে একটু বেশি পরিমাণ নিতে পারছে, একই খরচে অথবা তুলনামূলক একটু কম খরচে নিতে পারছে। তারাও কিন্তু আসলে চাচ্ছে, কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার শঙ্কা এবং নীতিমালাটা। এবং ঢাকা ট্রাফিক বিভাগ যেটা বলছে, তাদের মূল যে ঝক্কি পোহাতে হয় মূল সড়কের যানজট নিয়ন্ত্রণে, তার মধ্যে অন্যতম বড় সমস্যা হচ্ছে অটোরিকশা। এবং এটা দেখবেন যে তারা যেটা বলছে যে সন্ধ্যার পরে এটা আরও বেড়ে যায়। এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু আপনি দেখবেন যে আনসার সদস্য এবং পুলিশ সদস্যকে মোতায়েন করা থাকে। তারা ওই সড়কগুলোতে, আমরা যদি আরও নির্দিষ্ট করে বলি, সংসদ ভবনের সামনে, মিন্টো রোড, মন্ত্রীপাড়া, কাকরাইল, এইসব সড়কে দেখবেন যে অটোরিকশা, প্যাডেল চালিত রিকশাতে তারা আসতে দেয় না, কারণ এই সড়কগুলোতে ঝুঁকিপূর্ণ বলে। কিন্তু এর বাইরে যেখানে নজরদারিটা কম হয় সেখানে কিন্তু অবাধে কিন্তু চলাচল করছে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে একটা মানে পপুলার অভিযোগ আর কি, সেটা হচ্ছে যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলোর কারণে বিদ্যুতের ঘাটতি হচ্ছে এবং এগুলো প্রচুর চার্জের কারণে প্রচুর বিদ্যুৎ প্রয়োজন হয়। আসলে কতটা বিদ্যুৎ লাগে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যেগুলো এখন আছে বাজারে, সেগুলো চার্জ করার ক্ষেত্রে? এই বিষয়ে কিন্তু সরকারিভাবে কোনো আসলে তথ্য আমরা পাই নাই। আমরা যদি বুয়েটের কথা বলি বা যে দুর্ঘটনা প্রতিরোধের যারা যেসব সংস্থা কাজ করে বেসরকারিভাবে, তাদের একটা তথ্য মতে তারা বলছে যে প্রায় 15 লাখ আবাসিক গ্রাহকের মাসে বিদ্যুতে যে খরচ হয় সেই খরচটা কিন্তু প্রতি মাসে অটোরিকশা চার্জিং বাবদ খরচ হয়। এবং আরও নির্দিষ্ট করে বললে আপনি দেখবেন ঢাকা শহরে বা আমি রাজধানীর কথাই বলি, যতগুলো চার্জিংয়ের জন্য যে ব্যবস্থাগুলো, কোনোটাই কিন্তু নিয়মতন্ত্রের, পুরোটাই কিন্তু গ্যারেজ ভিত্তিক এবং ওই গ্যারেজে 90% বেশি কিন্তু অনুমোদন নাই এবং ওই যে বিদ্যুৎটা তারা চার্জ দিচ্ছে পুরোটা কিন্তু অবৈধভাবে। এবং এই তথ্যটা কিন্তু ট্রাফিক বিভাগ এবং বুয়েটের গবেষকরা তারা বলছে যে 90%-এর বেশি তারা কিন্তু মানে মূল মূলত লাইন থেকে বেশিরভাগই আসলে অবৈধভাবে চার্জ দিচ্ছে। এর ফলে বিদ্যুতে কিন্তু অনেক বেশি ব্যবহার হচ্ছে এবং যেখানে বেশি প্রয়োজন সেখানে কিন্তু ঘাটতি। আমরা যদি আরও একটু পেছনে ফেরাই, কিছুদিন আগে তাপপ্রবাহ চলছিল, সেখানে কিন্তু বিদ্যুতের
চাহিদাটা অনেক বেশি বেড়ে গিয়েছিল এবং ওই সময়ে কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা কারণ যে সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ অনেক এলাকা ভিত্তিক সেটা বলা যায় সরবরাহ ক্ষেত্রে কিছুটা হিমশিম খেতে যদিও সেই সময় আমরা যতটুকু জানি যে রেকর্ড সংখ্যক বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। ধন্যবাদ শাহেদ, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে কথা হবে। আজকে আপনার কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে রবি থেকে বৃহস্পতি। দেখতে থাকুন 10 মিনিট শো, সাথে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।